ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, তোমরা বুঝতে পারছো থাম্বনেল থেকে আলো। এই অধ্যায়টা উপরে যে শর্ট প্রশ্নগুলো আছে, শর্টস ভিডিও একটা আপলোড করা আছে, ওটা দেখে নিও। অনেকে দেখেছো তোমরা, যারা দেখানো ওরা দেখে নিও, খুব ভালো ভালো প্রশ্ন ওখানে আছে। আর আজকের যে ভিডিওতে এখানেও আমরা 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা 1 নম্বরের। ঠিক আছে, এইভাবে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আপলোড করতে থাকবো তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে চলো আজকের কী কী প্রশ্ন নিয়ে এসেছি দেখে নাও এবং তার উত্তরগুলো। প্রথম যে প্রশ্নটা আছে, যে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে কি বলে? তাকে বলা হয় সদ্বিম্ব। তার মানে কি, সদ্বিম্ব যেগুলো সেগুলোকে আমরা পর্দায় ফেলতে পারি। তারপরে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে কি বলে? সেটা হলো অসদ্বিম্ব। ঠিক আছে, তারপরের প্রশ্নটা কি, একটি আতশ কাঁচ নিয়ে রোদের মধ্যে মেঝের উপরে রাখা একটি সাদা কাগজ থেকে একটু উপরে ধরলে কাগজটিতে সূর্যের প্রতিবিম্ব দেখা যায়। এটি কী ধরনের প্রতিবিম্ব? এটি হবে সৎ প্রতিবিম্ব। কারণ কি, এটা যেহেতু কাগজের উপর ধরা যাচ্ছে, মানে পর্দায় ধরা যাচ্ছে, তাই এটা হবে সদ্বিম্ব। ঠিক আছে, তারপরে সমতল দর্পণে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক কী? সমতল দর্পণে কী হয়, যে দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব, বস্তু দূরত্ব মানে ওই দর্পণ থেকে যে বস্তুর দূরত্ব, আর দর্পণ থেকে প্রতিবিম্ব যে দূরত্ব সেটাকে প্রতিবিম্ব দূরত্ব বলে, সেই প্রতিবিম্ব দূরত্বটা সমান হয়। এটাই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তারপরের প্রশ্ন কী আছে দেখো, তারপরের প্রশ্ন আছে, সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব কমলে, সমতল দর্পণ আছে সেখান থেকে বস্তুর দূরত্ব কমলে বস্তু আর প্রতিবিম্বের মধ্যেকার যে দূরত্ব সেটা কীরূপ পরিবর্তন হয়? দেখো, সেটার পরিবর্তন হয় কি না, দেখো হ্যাঁ, সেটার পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হবে? যদি কমে, আর দর্পণ থেকে বস্তুর দূরত্বটা কমে যাচ্ছে, তখন তাহলে কী হবে, বস্তু আর প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব তার দ্বিগুণ কমে যাবে, দ্বিগুণ কমে যাবে। ঠিক আছে, যতটা কমবে, যদি দূরত্ব ধরো দর্পণ থেকে, সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 সেমি কমলো, তাহলে বস্তুর প্রতিবিম্বের দূরত্বটা 10 সেমি কমে যাবে। ঠিক আছে, দ্বিগুণ কমে যাবে। একটি সমতল আয়না একটি বস্তুর কটি প্রতিবিম্ব গঠন করতে পারে? একটা আয়না কটা প্রতিবিম্ব গঠন করতে পারে বলো তো? একটা আয়না একটাই প্রতিবিম্ব গঠন করতে পারে। ঠিক আছে, একটা আয়না একটাই প্রতিবিম্ব গঠন করতে পারে। পুকুরের জলে নারকেল গাছের যে প্রতিবিম্ব আমরা গঠিত হয় যেটা, সেটা কী ধরনের প্রতিবিম্ব? সেটা হলো অসদ্বিম্ব। মাথায় রাখবেন, পুকুরের জলে যেসব প্রতিবিম্ব, নারকেল গাছ কেন, অন্যান্য গাছ আছে, সেসব গাছের মানে পুকুরের পাড়ে দেখবে, তোমরা তো অনেকে লক্ষ্য করেছো নিশ্চয়ই, যাদের যাদের পুকুর আছে বা কোনো জলাশয়, পুকুর ছাড়াও কোনো জলাশয়ের পাশে যদি কোনো গাছ বা কোনো স্তম্ভ থাকে, দেখবে সেই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, ওই প্রতিবিম্বটা হলো অসদ্বিম্ব। ঠিক আছে, ওই প্রতিবিম্বটাকে আমরা বলবো অসদ্বিম্ব। আর পরবর্তী প্রশ্ন চলো দেখে নিই। এবারে যে প্রশ্নটা আছে দেখো, জ্যোৎস্না রাতে দিঘির জলে চাঁদের যে প্রতিবিম্ব তৈরি হয় তা কী ধরনের প্রতিবিম্ব? এটাও হলো অসদ্বিম্ব। ঠিক আছে, এর মাথায় রাখবে। একটা লেন্স বা দর্পণ দ্বারা উৎপন্ন সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে ড্যাশ হয়, বস্তুর সাপেক্ষে উল্টো হয়। মাথায় রাখবে, সদ্বিম্ব সবসময় কোনো দর্পণ দ্বারা যদি সদ্বিম্ব যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বস্তুর সাপেক্ষে উল্টো হবে, সদ্বিম্বটা উল্টো হবে। তারপরে একটা লেন্স দর্পণ দ্বারা উৎপন্ন অসদ্বিম্ব বস্তু সাপেক্ষে কী হবে, সোজা হবে। যেমন ধরো, আয়নাতে যে প্রতিবিম্ব তোমরা দেখো সেটা কী প্রতিবিম্ব? ওটা কিন্তু অসদ্বিম্ব। ওটা কী দেখো, সোজাই দেখোই তো, তোমার মুখটা তুমি যেমনভাবে দাঁড়িয়ে আছে তেমনভাবেই থাকে, শুধুমাত্র পার্শ্বীয় পরিবর্তন হয়, মানে বাঁ হাত দেখালে ডান হাত মনে হয়, আর ডান হাত দেখালে বাঁ হাত মনে হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়। ঠিক আছে, কিন্তু সোজাই থাকে, মানে মাথাটা নিচের দিকে আর পাটা উপরের দিকে, এই রকম কি দেখায়? দেখায় না, মানে উল্টে দেখায় না, সোজাই দেখায়, তাই তো? তার মানে আয়নায় যে মানে অসৎ বিম্বগুলোই সবই সোজা। যেমন পুকুর পাড়ে যে গাছের যে প্রতিবিম্বটা দেখো, অসৎ বিম্ব দেখো, ওটাও সোজাই, তাই না? দেখবে ওটা সোজাই দেখো, উল্টো নয়।
তারপরে প্রতিফলনে আলোক রশ্মির চ্যুতিকোণের রাশিমালাটা কী? প্রতিফলনে আলোক রশ্মিরও কিছুটা চ্যুতি হয়। সেই চ্যুতিকোণের রাশিমালাটা কী? চ্যুতিকোণের রাশিমালাটা হলো, চ্যুতিকোণটা কত হয়? 180 ডিগ্রি মাইনাস 2i। আইটা কি এখানে? আইটা হলো আপতন কোণ, মানে আই আপতন কোণে যদি আপতিত হয় তাহলে চ্যুতিকোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 2i, এটাই। তারপরে হচ্ছে সমতল দর্পণে আলোক রশ্মির আপতন কোণ কত হলে, আপতন কোণ কত হলে ওই রশ্মির চ্যুতিকোণ 90 ডিগ্রি হবে। তাহলে ওই চ্যুতিকোণে ওই সূত্র অনুযায়ী ফেলে দেবো। চ্যুতিকোণ 90 ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি বসালে তাহলে আইটা পেয়ে যাবো। সেই হিসাবে বসানো হয়েছে, দেখো আইটা হবে 45 ডিগ্রি। এইভাবে মানটা বার করে নেবে, ঠিক আছে। তারপরে দুটি আয়নার মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে কোনো বস্তুর মোট প্রতিবিম্ব সংখ্যা তাহলে কত হবে? একটা বস্তু তার প্রতিবিম্ব সংখ্যা কত হবে? দুটো আয়নার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, সেই দুটো আয়নার সামনে একটা বস্তু রাখা আছে, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব সংখ্যা তাহলে কতগুলো হবে? দেখেন একটা সূত্র আছে, প্রতিবিম্ব সংখ্যাটা কত হবে? প্রতিবিম্ব সংখ্যাটা হবে 360/45, যেহেতু মধ্যবর্তী কোণ 45, তাই 45 মাইনাস 1, এই হচ্ছে সূত্র প্রতিবিম্ব সংখ্যা। মানে মধ্যবর্তী কোণ যা হবে ওই 45-এর জায়গায় যদি এখানে বলতো মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি বসতো, মানে 60 বসতো, ঠিক আছে। 360 ওইটাই বসতো, ডিগ্রিটাই বসবে না, ঠিক আছে। 360 নিচে 45 বসলো, কাটাকাটি করার পর 8 মাইনাস 1 মানে 7টা, তাহলে প্রতিবিম্ব সংখ্যা কটা হবে? 7টা, বুঝা গেল। এইভাবে কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা প্রতিবিম্বের সংখ্যা বার করে নিতে পারি। এই সূত্রটা মনে রাখবে। পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ কোন নীতিতে কাজ করে? পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ এটা হলো আলোর প্রতিফলনের নীতিতে কাজ করে। দুটোই কিন্তু আলোর প্রতিফলনের নীতি, দুটোর কাজ আলাদা, কিন্তু দুটো প্রতিফলনের নীতি অনুযায়ী কাজ করে। আগেকার দিনে খেলার মাঠের বাইরের দর্শক ক্যালাইডোস্কোপ না পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতো? এটা উত্তরটা হবে পেরিস্কোপ, ঠিক আছে। পেরিস্কোপের সাহায্যে তারা খেলা দেখতে পেত। তারপরে একটা রশ্মি অবিলম্ব বরাবর প্রতিফলকের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মানটা কত হবে? যদি কোনো রশ্মি অবিলম্ব বরাবর প্রতিফলকের উপর আপতিত হয় তাহলে প্রতিফলন কোণের মানটা কত হবে? প্রতিফলন কোণের মানটা হবে 0 ডিগ্রি, কারণ আপাতন কোণটাও 0, যেহেতু অবিলম্ব উপরে আপতিত হয়েছে, মানে কি? মানে সেটা আপাতন কোণ তাহলে 0 হয়ে যাবে, তাই তো। একটু যদি বিস্তারিত বলি, যদি বুঝতে না পারো ছবি আঁকলে বুঝতে পারবে। দেখো, এই ধরো তোমার প্রতিফলক, এর উপরে প্রতিফলক, তাই একদিকটা করে দেওয়া হলো, মানে এই দিকটা আলো পড়বে, সেটাই বোঝাতে হচ্ছে প্রতিফলক। আর এইটা হলো অবিলম্ব, মানে এর উপর লম্ব যেটা, এটা অবিলম্ব। এবারে যদি আলোক রশ্মি যদি এই অবিলম্ব বরাবর পড়ে, অবিলম্ব বরাবর যদি আলোক রশ্মি পড়ে, তাহলে আপাতন কোণ মানে কি? আপাতন কোণ মানে আলোক রশ্মি যদি এইভাবে পড়তো, ধরো এইভাবে পড়েছে, এই প্রতিফলকের উপর আপতিত করেছে, আপাতন কোণ মানে কি? এই যে রশ্মি, আপতিত রশ্মি আর অবিলম্ব এর মধ্যে কোনটাই তো আপতন কোণ। তাহলে এখানে যখন অবিলম্ব বরাবর পড়ছে, তাহলে আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যে কোনটা কত? কোনটাই হচ্ছে সেই 0 ডিগ্রি, আর তাহলে ফিরে যাবেও সেই পথে, মানে অবিলম্ব বরাবর পড়লে এই অবিলম্ব বরাবরই ফিরে যায়, তাহলে প্রতিফলিত রশ্মি আর অবিলম্বর মধ্যে কোনটা কত? সেও 0। সেই জন্য যখনই কী হবে, অবিলম্ব বরাবর যদি কোনো রশ্মি আপতিত হয় প্রতিফলকের উপর, তখন আপতন কোণ, প্রতিফলন কোণ প্রত্যেকের মানটা হবে 0 ডিগ্রি। বুঝে গেল? তাহলে বুঝতে পারলে কেন হলো। কারণ আপতন কোণ তো এটাই হয়তো আপতিত রশ্মির সঙ্গে অবিলম্বর যে কোণ, এখানে আপতিত রশ্মি অবিলম্ব সবই তো একই রেখা, তাহলে 0 ডিগ্রি হবে। বুঝতে পারলে? এই জন্য এটা হচ্ছে, এই ছবিটা আঁকতে পারলে তোমরা খুব সুন্দরভাবে, ছবিটা যদি ভালো করে বুঝে নাও তাহলে সুন্দর করে বুঝতে পারবে। এবারে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, পুকুরের জলে একটি গাছের যে প্রতিবিম্ব তৈরি হয় তা সমশীর্ষ না অবশীর্ষ হবে? সমশীর্ষ বলতে কি, মানে যেমনভাবে দাঁড়িয়ে আছে, ধরো এইভাবে দাঁড়িয়ে থাকে কোনো পেনটা, এইভাবে যদি দাঁড় করানো থাকে, ঠিক আছে, তাহলে প্রতিমাটা ঠিক এইভাবেই দেখাবে, তো এটাকে বলে সমশীর্ষ। আর যদি প্রতিমাটা এইভাবে উল্টো করে দেখায় তখন সেটাকে বলা হবে অবশীর্ষ, মানে উল্টো করে আর কি। পুকুরের জলে যে আমি গাছের প্রতিমা আমরা কী জানি, সেটা হলো অসৎবিম্ব সোজা হয়, তার মানে কী হবে? সমশীর্ষ হবে। তাহলে এখানে উত্তরটা হবে সমশীর্ষ, ঠিক আছে। তাহলে একটি আলোক রশ্মি প্রতিফলকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হলে
আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণের মান কত হবে? সেটা দেখো 120 ডিগ্রি হবে। কী করে হলো এটা একটু বুঝে নাও, খুব সুন্দর করে এটা বুঝে নাও। দেখো এখানে কি বলেছে যে একটি আলোরশ্মি প্রতিফলকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এই ধরো প্রতিফলক, এই প্রতিফলক, ঠিক আছে, প্রতিফলক আঁকলে এইভাবে আঁকতে হবে, মানে একদিকটা তার করে দিতে হবে, অন্যদিকে আলো পড়বে। তাহলে এই যে প্রতিফলক, এই প্রতিফলকে বলছে প্রতিফলকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তার মানে এই যখন এই আপতিত রশ্মি প্রতিফলকের সঙ্গে মানে এইটার সঙ্গে, তাই তো, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এই হলো 30 ডিগ্রি। আর অবিলম্ব আমি ধরে নিচ্ছি এইটা অবিলম্ব, মানে অবিলম্ব মানে কি, প্রতিফলকের সঙ্গে যে লম্বটাই অবিলম্ব, এই অবিলম্ব, ঠিক আছে। এইটাই হলো, এই আপতিত হয়েছে এইভাবে প্রতিফলকের সঙ্গে 30 ডিগ্রি। তাহলে আপতন কোণের মানটা কত? যদি আপতিত হয় এইভাবে, তাহলে চলে যাবে ওই পথ দিয়ে, প্রতিফলিত হয়ে চলে যাবে এই পথ দিয়ে, কারণ আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে এটা যদি আই হয়, এটাও আই হবে, তাই না? আপতন কোণ প্রতিফলন কোণ তো সমান। তাহলে দেখো এবারে এটা তো এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কোনটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, তাই তো, এটা 60 ডিগ্রি। এখানে কী বলেছে? এখানে বলেছে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে মধ্যবর্তী কোণ, তার মানে এই কোণ, এটা আপতিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি, এই কোণটা জানতে চাইছি। এই কোণটা তো 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি, তার 60 + 60 কত হলো? 120। বুঝে গেল? বুঝতে পারলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যে কোনটা কী করে 120 ডিগ্রি হলো, ঠিক আছে? তাহলে এটাই, তাহলে উত্তর হবে 120 ডিগ্রি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে যদি তৈরি করে নিতে পারো পরীক্ষার জন্য কিন্তু তোমরা লাভবান হবে। দেখো, পেরিস্কোপ ব্যবহার হতো ড্যাশ ও ড্যাশে, কোথায়, মানে কোন কোন কোথায় কোথায় ব্যবহার হয়? পেরিস্কোপ এখানে যন্ত্র দুটো, একটা সাবমেরিন ট্যাঙ্কে, সাবমেরিন ও ট্যাঙ্ক, ঠিক আছে। সাবমেরিনেও পেরিস্কোপ ব্যবহার হতো আর ট্যাঙ্কেও ব্যবহার হতো আগে যুদ্ধে, মানে ট্যাঙ্কের তলায় থেকে উপরের কোনো শত্রুর গতিবিধি তারা জানা যেত। আবার সাবমেরিনের ভিতরে থেকেও উপরের কোনো কিছু গতিবিধি জানা যেত, ঠিক আছে। এই পেরিস্কোপ, এখন পেরিস্কোপের থেকে উন্নত অনেক জিনিস বার হয়েছে, ঠিক আছে, কিন্তু আগে তখন তো এটা ছিল না, ওই পেরিস্কোপ ছাড়া অন্য কেউ ছিল না, সেজন্য পেরিস্কোপটাই ব্যবহার হতো। এবারে দেখো, কোন প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়? কোন প্রতিফলনের মাথায় রাখবে, কোন প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়? প্রতিফলন তো দু রকম, নিয়মিত আর কী আছে, বিক্ষিপ্ত। তার নিয়মিত একমাত্র মনে রাখবে, নিয়মিত প্রতিফলনে কিন্তু প্রতিবিম্বটা গঠিত হয়। তারপরে প্রশ্ন, কোন প্রতিফলনে প্রতিফলক দৃশ্যমান হয়? নিয়মিত প্রতিফলনে কিন্তু প্রতিফলক দৃশ্যমান হয় না, হয় কি বিক্ষিপ্ত প্রতিফলনে। যেমন ধরো, তুমি যদি কোনো বস্তু দেখো, মানে কি দেখছো, মানে ওখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে তোমার চোখে পড়ছে, ঠিক আছে, আর ওই আলোটা কি বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত বলে। না হলে যদি ধরো তোমাকে আমরা খেলার ছলে কী করি, ওই আয়না নিয়ে চোখে মারি, তখন যখন চোখে মারি আলোটা আমাদের চোখে আসে পড়ে, তখন কি আয়নাটাকে আমরা দেখতে পাই? দেখতে পাই না, তাই না? তার ওইটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, সেই জন্য আয়নাটাকে আমরা দেখতে পাচ্ছি না, আলোটা এসে চোখে পড়ছে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কী হয়, সেই বস্তুটাই দৃশ্যমান হবে যেখান থেকে আলোটা আসছে, ঠিক আছে। সেই জন্য বিক্ষিপ্ত প্রতিফলনে তোমাদের বস্তুটাই দৃশ্যমান হবে, আর নিয়মিত প্রতিফলনে কিন্তু তোমার প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, দুটো আয়নার মধ্যবর্তী কোণ কত হলে আয়না দুটিতে গঠিত প্রতিবিম্ব সংখ্যা 3টে হবে? আগের একটা প্রশ্নতে কী দেখেছিলাম, সেখানে মধ্যবর্তী কোণটা বলে দেওয়া ছিল আর প্রতিবিম্বের সংখ্যা জানতে চেয়েছিল, একই সূত্র। সেই সূত্র অনুযায়ী এখানে দেখো, সেই সূত্র অনুযায়ী যদি আমরা ফেলি, মধ্যবর্তী কোণ কত হলে আয়না দুটির গঠিত প্রতিবিম্ব সংখ্যা 3টে হবে, সেই সূত্রটা আমরা এখানে ফেলবো। দেখো ফেলছি, দেখে নাও। আমরা কি জানি, প্রতিবিম্ব সংখ্যা সমান 360 বাই ওই দুটো আয়নার মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আয়নার মধ্যবর্তী কোণটা বার করতে বলেছে, সেটা আমি যদি ধরে নিই দুটো আয়নার মধ্যবর্তী কোণ এক্স ডিগ্রি, মানে এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বের সংখ্যা তো এখানে 3টে বলেছে, তাহলে 3 সমান কত হবে? 3 সমান আসবে, 3 সমান যেটা আসবে, দেখো 360 বাই এক্স, তাই তো, -1, এটাই তো সূত্র ছিল,
এক্সের মান পেতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 360/x সমান পাবো 4, তাই তো? এটার উপরে চলে গেলে 4 হয়ে যাবে। তাহলে এক্স সমান কত পাবো? দেখো এক্স সমান, এটাকে মুছি, এক্স সমান যেটা পাবো, এক্স সমান পাবো 360/4, তাই তো? 360/4, 360/4, তার মানে কত হচ্ছে? 4 9 এক্স 90, তার মানে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম। তাহলে যখন প্রতিবিম্বের সংখ্যা 3টে হবে, তাহলে আয়না দুটোর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কেন 90 ডিগ্রি হলে বোঝা গেল। এবার পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন দর্পণে বলেছে সর্বদা প্রতিবিম্বের আকার বস্তুর আকারে সমান হবে? সেটা হলো সমতল দর্পণে প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান। সমতল দর্পণে প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হয়। ঠিক আছে, তারপরে প্রতিফলনে ড্যাশ ড্যাশ এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এটা কি ড্যাশ জায়গায় কী হবে? প্রতিফলনে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং ওই যে অবিলম্বটা, এটা একই সমতলে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কোন ধরনের প্রতিবিম্ব? সেটা সৎবিম্ব না অসৎবিম্ব? ক্যামেরায় যে প্রতিবিম্ব সেটা কিন্তু সৎ, কেন? ওটা তো পর্দায় ধরা যাচ্ছে, পর্দায় ধরা গেলেই সেগুলো সবই সৎবিম্ব। ঠিক আছে, মাথায় রাখবে। তারপর সিনেমার পর্দায় সেটাও সৎবিম্ব। আয়না থেকে বস্তু দূরত্ব বাড়লে, এখানে এই সিনেমার পর্দাটা দেওয়া হয়নি, এখানে আগের ভিডিওতে আমরা দিয়েছি ওই প্রশ্নটা। ঠিক আছে, যারা দেখোনি ওখানে দেখে নিও, ওখানেও 5টা প্রশ্ন আছে, সেটা ভালো ভালো প্রশ্ন আছে, সেটা দেখে নিও। আয়না থেকে বস্তু দূরত্ব বাড়লে সেটা আমরা এই আই বাটনে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখান থেকেও দেখে নিতে পারো। আয়না থেকে বস্তু দূরত্ব বাড়লে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্বের কীরূপ পরিবর্তন হবে? আগে একটা প্রশ্ন ছিল যদি কমে তখন কীরকম হবে, বাড়লেও সেই দ্বিগুণ হারে বাড়বে, এটা মাথায় রাখবে। কমলে যেমন দ্বিগুণ হারে কমবে, বাড়লেও দ্বিগুণ হারে বাড়বে। আয়না থেকে বস্তু দূরত্ব বাড়লে বস্তু প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব তার দ্বিগুণ বাড়বে, যতটা বাড়বে তার দ্বিগুণ এই বস্তু এর মধ্যবর্তী দূরত্বটা বাড়বে। ঠিক আছে, এইটাই উত্তরটা এইভাবেই লিখতে হবে। কিন্তু আগেরবারে শুধুমাত্র এরম লিখে দেওয়া হয়েছিল বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব তার দ্বিগুণ বাড়বে, মানে পুরো সম্পূর্ণ ভাষায় কিন্তু এইভাবেই লিখতে হবে। আয়না থেকে বস্তু দূরত্ব বাড়লে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব তার দ্বিগুণ বাড়বে। ঠিক আছে, এটাই। তারপরে প্রত্যেক প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। দেখো এবার যে প্রশ্নটা আছে, একটা দর্পণের সামনে দর্পণের সমান্তরাল করে একটি সোজা পেন্সিল ধরলে পেন্সিলটির প্রতিবিম্বটি সোজা দেখালো, তাহলে দর্পণটি কী ধরনের? সমতল দর্পণ না অসমতল? এটা মনে রাখবে, এটা হলো সমতল দর্পণ। যদি পেন্সিলটি কাঁপা কাঁপা হতো, ঠিক আছে, তাহলে সেটা আমার আঁকা বাঁকা হতো, তাহলে সেটা হচ্ছে অসমতল দর্পণ বলতাম। ঠিক আছে, মাথায় রাখবে, মানে সমতল অসমতল দর্পণ চেনার উপায় হলো এইরকম। তার সামনে কোনো বস্তু ধরো, যদি দেখো সেটা যদি একেবারে সঠিকভাবে দেখা সোজা সোজা আছে, তাহলে তাহলে দর্পণটা হবে সমতল দর্পণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মির অভিমুখটা কোন দিকে হবে? লঘু থেকে ঘন প্রবেশ করলে কী হবে দেখে নাও। তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব দিকে সরে আসবে। প্রতিসৃত রশ্মি কী হবে? অবিলম্ব দিকে সরে আসবে। এটা পূর্ণবাক্যে এরকম লিখতে হবে, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব দিকে সরে আসবে। ঠিক আছে, তারপরে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ ও আপতন কোণের মধ্যে সম্পর্ক কী হবে দেখে নাও। তাহলে যেহেতু অবিলম্ব দিকে সরে আসে, তাহলে প্রতিসরণ কোণটা কী হয়? প্রতিসরণ কোণটা ছোটো হবে, আপতন কোণটা বড় হবে। তাই ও ক্ষেত্রে কী হবে? যখন লঘু থেকে ঘন মাধ্যমে যাবে আলোক রশ্মি, তখন আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে বড় হবে। এটাই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। এবারে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করবে, তার ঠিক উল্টোটা হবে। প্রতিসৃত রশ্মির অভিমুখ কেমন হবে? তখন হবে কি? প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, প্রতিসৃত রশ্মির অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আর আলোক রশ্মি ঘন মাধ্যমে থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে তাহলে তখন প্রতিসরণ কোণ আপতন কোণের মধ্যে সম্পর্ক কী হবে? তখন হবে কি? আপতন কোণটা তখন ছোটো হয়ে যাবে প্রতিসরণ কোণের থেকে। ঠিক আছে, তখন আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে ছোটো হয়ে যাবে। এবারে পরবর্তী প্রশ্ন, প্রতিসরণে ড্যাশ ড্যাশ এবং আপতন বিন্দুতে মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এখানে কী কী হবে? এখানে হবে প্রতিসরণে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে।
এটা একটা সূত্র প্রতিসরণের, সেটাই আমরা এখানে দিয়েছি। এবারে দেখো, প্রতিসরণের সময় আলোর রং ও মাধ্যম দুটি যদি একই থাকলে কোন রাশির মানের কোনো পরিবর্তন হবে না। প্রতিসরণে কোন রাশির মানের কোনো পরিবর্তন হয় না যদি আলোর রং এবং মাধ্যম দুটো একই থাকে, দুটো মাধ্যমের মধ্যে। কোনটার পরিবর্তন হয় না? সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আলোর ক্ষেত্রে একটি মাধ্যমের চাইতে অন্য একটি মাধ্যমে বেশি ঘন, অন্য একটি মাধ্যম বেশি ঘন বা লঘু, তা কিসের উপর নির্ভর করে? তা নির্ভর করে কি মাধ্যম দুটির পরম প্রতিসরাঙ্কের উপর। ঠিক আছে। পরম প্রতিসরাঙ্ক এবং প্রতিসরাঙ্ক এগুলো আবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক এগুলো কাকে বলে তোমাদের কিন্তু শর্টস ভিডিওর মাধ্যমে ওটা দিয়ে দেবো। ঠিক আছে। তোমাদের যদি না জেনে থাকো আমরা ওটা দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, ওখান থেকে দেখে নিও। এবারে দেখো, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, যে কোনো একটা হতে পারে, এসে যদি দুই মাধ্যমের বিভেদ তলের উপর লম্বভাবে আপতিত যদি হয়, তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মানটা কত হবে? তখন এটা যেহেতু প্রতিসরণের ক্ষেত্রে হচ্ছে, সেই জন্য প্রতিফলনে যা হয়েছিল এটাও তাই হবে। এখানেও আপতন কোণ প্রতিসরণ কোণের মানটা কী হবে? 0 ডিগ্রি হবে। ঠিক আছে, দুটোই মান হবে 0 ডিগ্রি। প্রতিসরণ কোণের মানটা 0 ডিগ্রি হবে। ঠিক আছে। তাহলে এই ছিল 35টা প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও। আর এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।